আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়ে, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকের আলোচনায় আপনাদের সাথে আছি দেওয়ানি মোকদ্দমার বিভিন্ন বিষয়, কিছু ছোটোখাটো টুকিটাকি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেরই উপকারে আসতে পারে, আবার অনেকেই হয়তো এই বিষয়গুলো জানেন। তো চিরস্থায়ী মোকদ্দমার ক্ষেত্রে বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে যেটা বলবো যে কি কি আসলে থাকতে হয় আর্জিতে, মামলার আর্জি লেখার আগে আমাদেরকে কি কি বিষয় জানতে হয় সেটা একটু আলোচনা করব আজকে। এছাড়াও অন্যান্য বিষয় চলে আসবে। কোনো সম্পত্তি কেউ যদি জোরপূর্বক দখল করে নিতে চায় তাহলে এই ধরনের মামলা করতে হয়, এটা আমরা জানি, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা। ধরা যাক কারো পণ্যের ট্রেডমার্ক যদি অন্য কোনো প্রতিষ্ঠান হুবহু নকল করে ব্যবহার করে, তাহলে ওই প্রতিষ্ঠান যাতে এরূপ অবৈধ কার্য থেকে বিরত থাকে, তার জন্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা করা যাবে। শুধুমাত্র বসত বাড়ি বা কোনো স্থাবর সম্পত্তি হলেই করা যাবে তা না। যদি কোনো রকম এই যেটা বললাম যে ট্রেডমার্ক বা গুডউইল, এই সমস্ত বিষয় হলেও করা যায়। নিষেধাজ্ঞার মামলার সাথে কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞাও চাওয়া যায়। আমি যেটা বললাম যে পার্মানেন্ট ইনজাংশন মামলার সাথে কিন্তু অস্থায়ী যে টেম্পোরারি ইনজাংশনও চাওয়া যায়। যে আইনে কিন্তু এই মামলা দায়ের করা হবে সে আইন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে কিন্তু আমাদের প্রত্যেকের জরুরি, না হলে ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হবে। কেবল আমরা যদি একটা স্যাম্পল বা স্পেসিমেন আরজি দেখে যদি আরজি লিখি তাহলে কিন্তু ঠিক হবে না। এটা যারা আমরা আইনের ছাত্র, যারা আইন পেশায় জড়িত আছি, সংশ্লিষ্ট অনেকেই জানেন, এবং যারা জানেন না তাদের কাজে লাগবে। হয়তো নিজের মতো করে মামলার প্রেক্ষাপট অনুসারে কিন্তু সাজাতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে কোন আইনে এই মামলা করা যেতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের, এসআর অ্যাক্ট যেটাকে আমরা বলি আর কি, যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 1877 সালে যেটা হয়েছে 54 ধারা মতে কিন্তু এই মামলা দায়ের করা যায়। এখন বিবাদী যদি বাদীর ব্যবহার সত্ত্বে তথা মানে ইজমেন্টে বাধা দেয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার সত্ত্ব আইনে 1882 যেটা ইজমেন্ট রাইটস অ্যাক্ট 1882 এর সেকশন 35 মতে নিষেধাজ্ঞার মোকদ্দমা করা যায়, কিন্তু ওইভাবেও করা যায়। তো নিষেধাজ্ঞা কখন মঞ্জুর হয় আর কখন হয় না, সেটাও তো একটা প্রশ্ন আসতে পারে। পারপিচুয়াল ইনজাংশন কখন গ্রান্টেড হয়, কখন গ্রান্টেড হয় না? যখন প্রতিবাদী অর্থাৎ যিনি বিবাদী হন, বাদীর সম্পত্তির অধিকারে অথবা অধিকারের অথবা তার যে ভোগ দখলে যদি অনধিকার হস্তক্ষেপ করে অথবা হস্তক্ষেপ করার হুমকি দেয়, তখন আদালত নিম্ন কিছু কিছু কারণ বিবেচনা করে কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আসলে আদালত গুরুত্ব দেয় এবং এর উপর ভিত্তি করে দেয়, যেখানে দেখা যায় যে প্রতিবাদী বা বাদী সম্পত্তির জিম্মাদার থাকে, যেখানে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বা সম্পাদিত কোনো বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নেই, যেটা ইরিপারেবল লস হতে পারে। যেখানে আপনার দেখা যায় যে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা ওটা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবেই না। যেখানে এমন সম্ভাবনা থাকে যে অধিকার লঙ্ঘনের জন্য, প্রিয় দর্শক, আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় না। যেখানে বিচার বিভাগীয় কার্যে যে আছে সেই কার্যধারার জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞা আবশ্যক। এমন অনেক সময় দেখা যায় যে একটা নিষেধাজ্ঞা না দিলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক রকম আপনার জুডিশিয়াল অ্যাক্টিভিটিতে, আপনার প্রসেসে বা মামলা মোকদ্দমার বিভিন্ন স্টেজে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। এই জন্য এটা করা উচিত। এটা এরকমভাবে ব্যাখ্যা করা যায় যে এই ধারার ব্যাখ্যা উদ্দেশ্য অনুযায়ী কিন্তু ট্রেডমার্ক সম্পত্তি বলে গণ্য হবে। এটা যেটা বললাম যে ট্রেডমার্ককে আমরা কিন্তু আবার সম্পত্তিও বলতে পারি। সেক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা এটা ক্ষেত্রে চাওয়া যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে এই ধরনের আর্জিতে কি কি থাকবে, বাদী কিভাবে নালিশ সম্পত্তির মালিক বিদ্যমান হলেন তার ধারাবাহিক বর্ণনা তো অবশ্যই থাকতে হবে, অর্থাৎ টাইটেলের ডেসক্রিপশন থাকতে হবে। নালিশি সম্পত্তিতে বিবাদীর কোনোরূপ স্বার্থ বা সত্য যদি অধিকার দখল ইত্যাদি নেই মর্মে অ্যাসার্ট করতে হবে, এটা বুঝাই দিতে হবে যেটাতে কোনো তার নেই, কোনো সত্য নেই। তারপরে বিবাদী কিভাবে বাদীর সম্পত্তি দখল করতে তৎপর হয়েছে তার বর্ণনা দিতে হবে ধাপে ধাপে। তারপর আপনার মোকদ্দমার কারণ কিভাবে, কখন থেকে উদ্ভব হয়েছে, এটা কিন্তু দর্শক যেটা বলছিলাম যে মোকদ্দমার কারণ কিভাবে উদ্ভব হলো, কজ অফ অ্যাকশন কখন রেজ হলো, এটা ডিটেইলে যেতে হবে কিন্তু আর্জিতে। এছাড়াও অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো তো বিজ্ঞ আইনজীবীরা সেটা একটা আর্জিতে নিয়ে আসেনি।
তো সেটা থাকবে। আর এটার তামাদির মেয়াদ বা লিমিটেশন কতটুকু সেটাও তো একটা জানার বিষয় আমাদের, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে তামাদিটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তামাদি আইনের 120 ধারা যদি আমরা দেখি, অর্থাৎ সেকশন 120 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট যদি হয়, সেটা এখানে প্রযোজ্য হবে। রায় ডিক্রির বিরুদ্ধে যদি তামাদি আইনের 152 ধারা মতে যেদিন ডিক্রি হবে বা আদেশ হয়েছে তার 30 দিনের মধ্যে কিন্তু জেলা জজ আদালতে আপিল দায়ের করতে হবে। আর হাইকোর্টে আপিল দায়েরের ক্ষেত্রে 156 ধারা মতে 90 দিনের মধ্যে আপিল করতে হবে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমার ক্ষেত্রে সিভিল কোর্টের যে সিভিল কোর্টস অ্যাক্ট আছে 1800 সিভিল কোর্টস অ্যাক্টের কিন্তু আমরা জানি, সো ফার এজ আই রিমেম্বার, যে 18 থেকে 21 ধারা যেটা আছে এইটা প্রযোজ্য হবে লিমিটেশন অ্যাক্টের। এখন প্রশ্ন আসতে পারে যে এই ধরনের মামলায় কোর্ট ফি কেমন লাগবে। আসলে পার্মানেন্ট ইনজাংশনের ক্ষেত্রে বাদী যদি মামলার মূল্য নিরূপণ করে তাহলে এর উপর কিন্তু অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হয়। নিষেধাজ্ঞার মামলাসমূহ কোর্ট ফি আইনের যে ধারা 7(4) ক্ষয়ের আওতায় আসে। অর্থাৎ কোর্ট ফিস আইন আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। এর সেকশন 7 সাবসেকশন 4 খ অনুযায়ী কিন্তু এগুলা হয়ে থাকে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। ধারাবাহিকভাবে চেষ্টা করব দেওয়ানি মোকদ্দমার বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করার জন্য, যেগুলো একদম বেসিক। তারপরে ধাপে ধাপে একটু ডিপে যাব ইনশাআল্লাহ, এবং সেখানে ডিসিশন থাকবে অনেক উচ্চ আদালতের এবং বিভিন্ন জুরিসডিকশনের ডিসিশনও থাকবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে প্রত্যেকে যার যার ভূমিকা রাখি এবং আইন মেনে চলি, আইনের চর্চা করি, আর পরনিন্দা, পরচর্চা, অহংকার, লোভ এবং মিথ্যা মামলা দায়ের করা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখি। ধন্যবাদ সবাইকে।